গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা কুহু রানী। আজ দ্বিতীয় পর্ব। বড় তাঁবুর খুঁটি গাড়া হয়ে গেছে। খুঁটির ওপর তাঁবু চড়িয়ে দেয়া ঘণ্টা দুয়েকের কাজ। এক্সপার্ট লোকজন আছে, এরা সন্ধ্যার মধ্যে সব ঠিক করে ফেলবে। হ্যাজাক বাতির সময় মতোই জ্বলবে। নিউ বেঙ্গল সার্কাস পার্টির সঙ্গে 20 কেভির জেনারেটর আছে, প্রয়োজনে জেনারেটর দিয়ে আলো করা যায়। ইয়াকুব তা করেন না। হ্যাজাক বাতির মজাই আলাদা। শোঁ শোঁ শব্দ হয়, শব্দের মধ্যেই রহস্য। ইলেকট্রিক বাতিতে কোনো রহস্য নেই। মেয়েদের ঘর উঠে গেছে, ওপরে টিন, চারপাশে বাঁশের বেড়া। দরজা আছে কিন্তু জানালা নেই। সার্কাসের মেয়েরা যেসব ঘরে থাকে তার জানালা থাকে না, থাকলেও জানালা বন্ধ করে দেওয়া হয়। মানুষজন বড়ই বিরক্ত করে। জানালা দিয়ে সারাক্ষণ উঁকি ঝুঁকি দেয়। ঘর উঠে যাওয়ার পরই চারপাশে তার কাটার বেড়া দিয়ে দেয়া হবে। এই কাজটায় সময় লাগে, তবে খুঁটি পোঁতা শুরু হয়েছে। কাজের গতি দেখে মনে হচ্ছে রাত 9টার মধ্যে খুঁটি পোঁতার কাজও শেষ হয়ে যাবে। কাজের অগ্রগতিতে ইয়াকুব খুশি। শুধু একটা বিষয়ে মেজাজ খারাপ হয়ে আছে। নয়াপাড়া থানার ওসিকে 1000 টাকা নজরানা পাঠানো হয়েছিল, তিনি টাকা ফেরত পাঠিয়েছেন। ঘটনা বোঝা যাচ্ছে না। সৎ মানুষ নজরানা নেবেন না, এটা হয় না। অন্য কোনো বিষয় আছে, বিষয়টা বোঝা প্রয়োজন। হয় তিনি নজরানা অনেক বেশি চাচ্ছেন, কিংবা শো হিসেবে টাকা চাচ্ছেন। সব রোগের ওষুধ আছে, এই রোগেরও আছে, তবে রোগটা আগে ধরতে হবে। ঠিক মতো নাড়ি দেখতে হবে। স্যার, আমাকে ডেকেছেন? কুহুরানির সামনে এসে দাঁড়িয়েছে। মেয়েটার জ্বর যে বেশি দেখেই বোঝা যাচ্ছে। ঠোঁট ফ্যাকাশে, চোখ লাল। ইয়াকুব বললেন, তোমার নাকি জ্বর? কুহু বলল, কাছে আসো, কপালে হাত দিয়ে দেখি। দেখতে হবে না। দেখতে হবে না কেন? কুহু জবাব দিল না, চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে রইল। ইয়াকুব বললেন, প্রশ্ন করেছি, জবাব দাও। কুহু জবাব দিল না। ইয়াকুব বললেন, কি হলো, কথা বলো না কেন? কুহু বলল, জ্বর দেখতে হবে না। জ্বর থাকুক না থাকুক, আমি যথাসময়ে শো করব। বসো। কোথায় বসবো, মাটিতে? ইয়াকুব অনেক কষ্টে কুহুর গালে চড় দেওয়ার ইচ্ছা সামলালেন। তার সামনের প্লাস্টিকের চেয়ার থেকে পা নামাতে নামাতে বললেন, চেয়ারে বসো। কুহু বসল। ইয়াকুব বললেন, আমার সঙ্গে বেয়াদবি করবে না। আমি বেয়াদবি পছন্দ করি না। যারা বেয়াদবি পছন্দ করে তাদের সঙ্গে বেয়াদবি করবে, আমার সঙ্গে না। কুহু কিছু বলল না, সে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। ইয়াকুব বললেন, ডাবের পানি খাবে? না। ইয়াকুব বললেন, একজনের দেখা দেখি অন্যজন বেয়াদবি শেখে। আজ তুমি বেয়াদবি করছো, কাল মীনা কুমারী বেয়াদবি করবে, পরশু ছন্দা বেয়াদবি করবে। তখন আর নিউ বেঙ্গল সার্কাস পার্টি থাকবে না, তখন হয়ে যাবে নিউ বেঙ্গল বেয়াদব পার্টি। সবাই বেয়াদব, বুঝেছ? বুঝেছি। তুমি নাকি মীনা কুমারীকে বলেছ সার্কাসে আর থাকবে না, চলে যাবে। তামাশা করেছি। তামাশা করা ভালো, সব তামাশা ভালো না। সার্কাস ছেড়ে তুমি যাবে কই? সার্কাসের মেয়েদের কেউ বিয়ে করে না। সার্কাসের মেয়েদের নিয়ে ফুর্তি করা যায়, বিয়ে করা যায় না। কুহু বলল, বিয়ে করা যায় না কেন? ইয়াকুব হাতের গ্লাস নামিয়ে রাখতে রাখতে বললেন, তুমি বুদ্ধিমতী মেয়ে, তোমাকে বুঝিয়ে বলার কিছু নেই। কেউ সার্কাসের মেয়ে কেন বিয়ে করতে চায় না সেটা আমার চেয়ে ভালো তুমি জানো। আমি জানি না। ইয়াকুব সিগারেট ধরালেন। কুহুর ত্যাঁদরামি অসহ্য লাগছে। অসহ্য লাগলেও কিছু করার নেই। সার্কাসের দল চালাতে গেলে মাথা গাঙের পানির মতো ঠান্ডা রাখতে হয়। ইয়াকুব তার মাথা ঠান্ডা করতে না পারলেও গলা নামিয়ে বুঝ দেওয়ার মতো করেই বললেন, তোমার নিজের কথাই ধরো। তুমি সুন্দর মেয়ে,
কালো কিন্তু রূপ আছে। তোমাকে কেউ বিয়ে করবে? সার্কাসে তুমি মানুষকে শরীর দেখিয়ে বেড়াও না? আমি খেলা দেখাই। খেলার সঙ্গে শরীরও দেখাও। 10 আনা খেলা, 6 আনা শরীর। ক্ষেত্র বিশেষে বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষকে 16 আনা শরীরও দেখাতে হয়। হয় কিনা বলো? কুহু চোখ মুখ শক্ত করে বসে রইল। ইয়াকুব বললেন, মানুষ বিয়ে করে কি জন্যে? সংসারের জন্যে। সংসার মানে স্বামী, পুত্র, কন্যা। তোমার কি পুত্র কন্যা হবে? না। এটা খুবই আফসোসের ব্যাপার, দুঃখজনক। তোমার জরায়ু ফেলে দেয়া হয়েছে। ডাক্তাররা ইচ্ছে করে যে ফেলেছে তা না, উপায় না দেখে ফেলেছে। সব জেনে শুনে কেউ তোমাকে বিয়ে করবে বলো? করবে? কুহু শাড়ির আঁচলে কপালের ঘাম মুছল। খুঁটির ওপর তাঁবু তোলা হচ্ছে, বিরাট হইচই। কুহু তাকালো সেই দিকে। ইয়াকুব গ্লাসে লম্বা চুমুক দিয়ে বললেন, সব কিছু জেনে শুনে কেউ যদি তোমাকে বিয়ে করতে চায় আমাকে বলবে। আমি নিজে কাজী রাকায় বিবাহ করিয়ে দেব, নিজে সাক্ষী হব। আমার এই কথার নড়চড় হবে না। এখন যাও, শুয়ে থাকো। জ্বর যদি না কমে শো করতে হবে না। আগে শরীর, তারপর শো। মঞ্জুকে পাঠায় দাও। বিশিষ্ট লোকজনদের সঙ্গে দেখা করব, পাস দিতে হবে। কুহু চলে যাচ্ছে। ইয়াকুব লক্ষ্য করলেন মেয়েটা ঠিকমতো পা ফেলতে পারছে না, এলোমেলো ভঙ্গিতে হাঁটছে। মনে হয় না আজ রাতের শো সে করতে পারবে। সার্কাস পার্টির ম্যাজিশিয়ান প্রফেসর বাবুলকে দেখা যাচ্ছে। মাথায় কালো হ্যাট, হাতে ছড়ি। অভ্যাস মতো ভ্রমণে বের হয়েছে। ইয়াকুবের মেজাজ খারাপ হয়ে গেল। কোনো একটা ঝামেলা সে করবেই। প্রফেসর বাবুল এখন পর্যন্ত ঝামেলা ছাড়া কোনো অঞ্চল থেকে বের হতে পারেনি। ইয়াকুব হাত ইশারায় ডাকল। প্রফেসর বাবুল হাসি মুখে এগিয়ে আসছে। কোটটাই পরা বিরাট বাবু। দূর থেকেই সেন্টের গন্ধ পাওয়া যাচ্ছে। প্রফেসর, কই যাও? কোন জায়গায় আসলাম, জায়গার কি ধারা একটু বুঝে যাই। টোকা দিয়ে আসি। টোকা দিতে হবে না, তুমি বের হবে না। তুমি পাড়া ঘুরতে বের হওয়া মানেই ঝামেলা। প্রফেসর হাসি মুখে বলল, ভুল কথা বললেন। আমি বের হওয়া মানে বিজ্ঞাপন, সার্কাস পার্টির বিজ্ঞাপন। পথে যেতে যেতে ম্যাজিকের 2-1টা খেলা দেখাবো, লোকে বুঝবে কি জিনিস। ইয়াকুব বিরক্ত মুখে বললেন, কোনো দরকার নেই, অবশ্যই তুমি বের হবে না। আমি নিজের বিবেচনায় চলি, অন্যের বিবেচনায় চলি না। তাই নাকি? জি তাই। পছন্দ না হলে আমাকে বিদায় করে দেন, আমি হাসি মুখে চলে যাব। ম্যাজিকের আলাদা দল খুলব। প্রফেসর বাবুলের ম্যাজিক, 20 টাকা করে টিকিট। আপনার জন্য 50% কনসেশন, 10। ইয়াকুব গ্লাস হাতে তুলে নিলেন। এই লোকের সঙ্গে বাহাসে যাওয়া অর্থহীন, মহা বদলোক। একে বিদায় করে দেয়া ভালো। তবে সমস্যা একটাই, সার্কাসে জোকার যেমন লাগে, ম্যাজিশিয়ানও লাগে। মানুষ উত্তেজনা বেশিক্ষণ নিতে পারে না। উত্তেজনার ফাঁকে ফাঁকে তাকে নিঃশ্বাস ফেলতে হয়। জোকার, ম্যাজিশিয়ানরা নিঃশ্বাস ফেলার কারিগর। তবে প্রফেসর বাবুলকে রাখা যাবে না, অন্য লোক খুঁজতে হবে। ভালো ম্যাজিশিয়ান পাওয়া মুশকিল। এই বেটা ম্যাজিকের ক্ষেত্রে ওস্তাদ, এতে সন্দেহ নেই। ম্যাজিশিয়ান প্রফেসর বাবুল এক পান বিড়ির দোকানের সামনে দাঁড়িয়ে আছে। 1 প্যাকেট সিগারেট কিনেছে। এখন দোকানিকে টাকা দেওয়ার পালা। ভাই নাও, 100 টাকার একটা নোট দিলাম, তোমার পাওনা রেখে বাকিটা ফেরত দাও। দোকানি বিরক্ত চোখে তাকিয়ে আছে, কারণ প্রফেসর বাবুলের হাতে টাকা নেই। হাতে 1 টুকরো সাদা কাগজ। কি, টাকা নাও, দেখো কি, এইটা টাকা? টাকা না? কি বলো তুমি, ভালো করে দেখো, হাতে নিয়ে দেখো। দোকানি হাতের টাকা নিল না, তবে বিরাট চমক খেল। ম্যাজিশিয়ানের হাতে এখন আর কাগজ নেই, হাতে সত্যি সত্যি 100 টাকার নোট।
প্রফেসর বাবুল বলল, নোট হাতে নিয়ে দেখো, পরে বলবে আমাকে এক টুকরা কাগজ দিয়ে সিগারেট নিয়ে গেছে। দোকানি বলল, আপনার কাছে সিগারেট বেচুম না, সিগারেট ফেরত দেন। সিগারেট কেন বেচবা না? আমি আসল টাকা দিয়েছি, তুমি সিগারেট কেন দিবা না? আমার ইচ্ছা। আমি নিউ বেঙ্গল সার্কাস পার্টির ম্যাজিশিয়ান প্রফেসর বাবুল, আমার সঙ্গে তেড়িবেড়ি করলে অসুবিধা আছে। কি অসুবিধা? 3-4টা পাস দিব, ম্যাসমেরাইজড হয়ে যাবে, হাত পা শক্ত হয়ে যাবে, নড়াচড়া করতে পারবে না। দোকানি কড়া গলায় বলল, আমার সঙ্গে ফাইজলামি করেন না কইলাম, অসুবিধা আছে। অসুবিধা আমার না, অসুবিধা তোমার। বলতে বলতে প্রফেসর বাবুল দোকানে ঝুলানো কলার কাঁদি থেকে একটা কলা ছেড়ে নিল। সে এখন কলার খোসা ছাড়াচ্ছে। কলার খোসা ছাড়ানোর সময় কলার ভেতর থেকে বাজনার মতো শব্দ আসছে। এ কি, তোমার কলা কথা বলে নাকি? পোঁপো করে কেন? এগুলো কি কলা, শব্দ করে কেন? ভদ্রলোক, আপনি যান তো। নগদ পয়সায় মাল কিনব আমি, কেন যাব? এতক্ষণ প্রফেসর বাবুল একাই ছিল। এখন কিছু লোক জড়ো হয়েছে, তারা চোখ বড় বড় করে ঘটনা দেখছে। প্রফেসর বাবুল দর্শকদের দিকে এগিয়ে বক্তৃতার ভঙ্গিতে কথা শুরু করল। আপনারা 10 জন সাক্ষী, আমি নগদ টাকা এই কলা খরিদ করেছি। কলার ভিতর গণ্ডগোল, খোসা ছাড়াতে গেলে কান্দে, দেখেন অবস্থা। দর্শকদের চোখ বড় বড় হয়ে গেছে। এক বৃদ্ধ বিড়বিড় করে বলল, সব চোখের ধান্দা, ধান্দা ছাড়া কিছু না। এখন বলেন, এই কলা কি আমার কেনা উচিত? দর্শকদের একজন বলল, যে না। আচ্ছা ঠিক আছে, কিনলাম না। দেখি আমার টাকা ফেরত দেন। ভাই সাহেব, আপনারা বিবেচনা করেন, এই 100 টাকার নোটটা আমি দিয়েছি, সে নেবে না, বলে টাকায় গণ্ডগোল। আপনারা বলেন তো, টাকায় কোনো গণ্ডগোল আছে? যে না। ভালো করে 2 পিঠ দেখে বলেন, আছে কোনো গণ্ডগোল? যে না। প্রফেসর বাবুল 100 টাকার নোটটাকে নিমিষে সাদা কাগজ বানিয়ে দিল। দর্শক মুগ্ধ। প্রফেসর বাবুল হাঁটা শুরু করেছে। তার পেছনে মুগ্ধ দর্শকদের দল। প্রফেসর বাবুলের পকেটে নতুন কেনা 1 প্যাকেট গোল্ড লিফ সিগারেট। সে সিগারেটের দাম দেয়নি। অবস্থা যা দাঁড়িয়েছে তাতে সিগারেটের দাম চাওয়াচাওয়ির ঝামেলায় যাওয়া যাবে না। প্রথম দিন শো না হওয়া অলক্ষণ। মোহাম্মদ ইয়াকুবকে অলক্ষণ স্বীকার করে নিতে হল। অলক্ষণ শুরু হয়েছে হাতি খাদে পড়ার পর থেকে। সৌভাগ্য পরপর 3 বার আসে। অলক্ষণে ঘটনাও পরপর 3 বার ঘটে। প্রথম ঘটনা হাতি খাদে পড়া, দ্বিতীয় ঘটনা শো বন্ধ, তৃতীয় ঘটনা কি কে জানে। মাদ্রাসাওয়ালারা কি কিছু করবে? কওমি মাদ্রাসার এক প্রিন্সিপাল মাগরিবের নামাজের পর থেকে এসে বসে আছেন। মাদ্রাসাওয়ালারা সহজ পাত্র না। সার্কাস যাত্রা পার্টি নিয়ে এরা কিছু না কিছু ঝামেলা করবেই। বেশিরভাগ সময় টাকা পয়সা দিয়ে পার পাওয়া যায়, তবে সব ক্ষেত্রে পার পাওয়া যায় না। সিরাজগঞ্জে এই কারণে 2টা শো করেই চলে আসতে হয়েছে। মাদ্রাসার তালেবুল এলেমরা লাঠির সোঁটা নিয়ে ঝাঁপ দিয়ে পড়েছিল। নোয়াপাড়া নিউ কওমি মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ শরীয়তুল্লাহ নকশবন্দি ছোটখাটো মানুষ, বয়স অল্প, তবে মুখ ভর্তি দাড়ি, মাথা সম্পূর্ণ কামানো, তার চোখে সুরমা, পরনে লুঙ্গি, পাঞ্জাবি এবং গায়ের চাদর সবই ধবধবে সাদা। আতর মেখেছেন বলে চারদিক কড়া আতরের গন্ধে ভুরভুর করছে। মানুষটা ধৈর্যশীল। দীর্ঘ সময় বসে আছেন, তার চোখে মুখে সেই ছাপ নেই। তিনি চেয়ারে রিজু ভঙ্গিতে বসে আছেন। ডান হাতে রাখা পাথরের তসবিহ টেনে যাচ্ছেন। ইয়াকুবকে ঢুকতে দেখে তিনি তসবিহ টানা বন্ধ করলেন। ইয়াকুব ধূপ করে তার সামনে বসে তাকে কদমবুসি করে হকচকিয়ে দিল। শরীয়তুল্লাহ নকশবন্দি বললেন, কি করেন কি করেন? ইয়াকুব বললেন, হুজুরের দোয়া নেই। শরীয়তুল্লাহ বললেন, কদমবুসি করা শরীয়ত বিরোধী। কদমবুসির সময় মাথা নিচু করতে হয়।
আল্লাহ পাক ছাড়া অন্য কারো কাছে মাথা নিচু করা যায় না। ইয়াকুব বললেন, শরীয়ত যা বলার বলুক, আমি আল্লাহওয়ালা মানুষের দেখা পেলে কদমবুসি করি, তাদের দোয়া চাই। হুজুর, আপনি অনেকক্ষণ বসে আছেন, খবর পেয়েছি। আমার উচিত ছিল সঙ্গে সঙ্গে ছুটে আসা, সেটা করি নাই। অপরাধ ক্ষমা করবেন। মন অত্যধিক খারাপ ছিল। নিজের ঘরের দরজা বন্ধ করে চোখের পানি ফেলতেছিলাম। কেন? হাতি একটা অসুস্থ হয়ে পড়েছে, বাঁচবে কিনা কে জানে। তাছাড়া এখানে শো করাও সম্ভব না। এত টাকা পয়সা খরচ করে এসেছি, এখন চলে যেতে হবে। শো করা সম্ভব না কেন? আছে নানান ঝামেলা, আপনাকে বলা যাবে না। আল্লাহওয়ালা মানুষকে এইসব বলাও বেয়াদবি। এখন হুজুর বলেন, হুজুর আমার মতো দোজকের পোকার কাছে কেন এসেছেন? আপনার কোনো খেদমত করতে পারি? আপনি হুকুম করবেন আর আমি তামিল করব। যদি না করি তাহলে আমি মানুষের বাচ্চা না, আমি কুত্তার ঔরসের। এই জাতীয় কথা বলা ঠিক না। হুজুর যেটা সত্য সেটাই বললাম, আপনি এখন আপনার হুকুম করেন। শরীয়তুল্লাহ আমতামতা করে বললেন, আমি সার্কাস বিষয়ে কিছু কথা বলতে এসেছিলাম। জি বলেন হুজুর। সার্কাসে জন্তু জানোয়ারের খেলায় কোনো অসুবিধা নাই, কিন্তু মেয়ে ছেলের খেলায় অসুবিধা আছে। পুরুষের সামনে মেয়ে ছেলে নাচানাচি করবে, এটা কেমন কথা? ইয়াকুব গলা নামিয়ে বললেন, অতি সত্য কথা, অতি খাঁটি কথা। হুজুর কি সার্কাস বন্ধ করে দিতে বলতেছেন? শরীয়তুল্লাহ ইতস্তত করে বললেন, ঠিক তা না, অনেক মানুষের রুটি রুজির ব্যাপার আছে। সার্কাস চলুক, তবে কোনো মেয়ে ছেলে খেলা দেখাতে পারবে না। ইয়াকুব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, হুজুর যেটা বলেছেন সেটাই হবে। আপনার সামনে ওয়াদা করলাম, যদি কোনো মেয়ে রিংয়ের ভিতর আসে, আপনি আপনার পায়ের স্যান্ডেল দিয়ে 10 জনের মোকাবেলায় আমার 2 গালে 2টা চড় দিবেন। ইয়াকুব শরীয়তুল্লাহকে অনেক দূর এগিয়ে দিলেন। খামে ভরে হুজুরের পকেটে 50টা 100 টাকার নোটও ঢুকিয়ে দেয়া হলো। মাদ্রাসায় কিতাব কেনার জন্য সামান্য সাহায্য। শরীয়তুল্লাহ সার্কাস পার্টির ম্যানেজারের ভদ্রতায় মুগ্ধ হলেন। তিনি ধরেই নিয়েছিলেন ম্যানেজারের সঙ্গে দীর্ঘ বাহাসে যেতে হবে। সব কিছুর এত সুন্দর সমাধান হবে তিনি চিন্তাই করেননি। সবই আল্লাহ পাকের ইচ্ছা। হেডমাস্টার সাহেবের কাজের লোক বজলু সার্কাসের দলে 11 বালতি পানি এনে দিয়েছে। তার জীবনের ওপর দিয়ে তুফান বয়ে গেছে। শীতের দিনেও গা দিয়ে ভাব বেরোচ্ছে, কিন্তু সে আনন্দে আত্মহারা। পানি আনা নেয়ার মাধ্যমে অনেকের সঙ্গে খাতির হয়ে গেছে। বিশেষ খাতির হয়েছে মীনা কুমারীর সঙ্গে। মীনা কুমারী এখন গোসল করছে, সারা গায়ে সাবান ডোলে গোসল। গোসলের পানির বালতি বজলু এই মুহূর্তে সামনে এনে রাখল। বজলু বলল, পানি কি আরো লাগব? মীনা কুমারী বলল, লাগতে পারে। লাগলে আয়না দিব, কোনো অসুবিধা নাই। আচ্ছা। বজলু পাশেই দাঁড়িয়ে। স্নানের দৃশ্য থেকে সে চোখ ফেরাতে পারছে না। গামছা হাতে আরেকটি মেয়ে এসে যুক্ত হল। এই মেয়েটার নাম কমলা রানী। তার পরনে ব্লাউজ এবং পেটিকোট, আর কিচ্ছু নেই। কমলা রানী বজলুর দিকে তাকিয়ে বলল, ওই বেটা, তুই এখানে খাড়ায় আছিস কেন? মীনা কুমারী বলল, আমি খাড়ায় থাকতে বলছি। মাথাত পানি ঢালবো, আমার পানি বর্দার, পানি আইনা দেয়। কমলা রানীর সঙ্গে সঙ্গে বলল, তাইলে থাক, মেয়ে ছেলের সিনান দেখ। মেয়ে ছেলের সিনান দেখনের মধ্যে মজা আছে। বজলু হক চকিয়ে গেল। কমলা রানী বলল, পিঠে সাবান ডলা দিতে পারবি? পিঠে সাবান ডলার প্রয়োজন হইতে পারে, তার আগে আরো পানি লাগবো। 2 বালতি পানি আন, যাবি আর আসবি। দেরি করলে সিনান শেষ করে ফেলবো, পিঠে সাবান ঘষার মজা পাইবি না। বজলু বালতি হাতে ছুটে গেল। দৌড়ে যেতে গিয়ে চষা ক্ষেতের চাঙড়ে বাড়ি লেগে বাম পায়ের বুড়ো আঙুলের নখ উঠে গেল। অতিরিক্ত উত্তেজনায় সে ব্যথা টের পেল না। পিঠে সাবান ডলাটা শেষ পর্যন্ত হল না। কমলা রানী বলল,
আরেকদিন ডলবি, আইজ না। তুইও আসস, আমার পিঠও আছে, আছে না? বজলু বলল, জি আছে। মীনা কুমারী বলল, তুমি এখন থেকে আমরা দুইজনের প্রাইভেট লোক, আমরা প্রাইভেট কাজ করে দিবা, পারবা না? বজলু বলল, জি পারব। পান, সুপারি, জর্দার, খয়রাই না দিবা। কাঁচা সুপারি আনতে পারবা না? জি পারব। পান সুপারির টাকা পরে দিয়া দিব। বজলু বলল, টাকা লাগবো না। সে পান সুপারি আনতে আবার দৌড়ে গেল। তার বড়ই আনন্দ হচ্ছে। মানুষ বেঁচে থাকে কেন? আনন্দের জন্য বাঁচে, অন্য কিছুর জন্যে না। বজলুর মনে এই ধরনের উচ্চ শ্রেণীর ভাবও তৈরি হল। মোফাজ্জল করিম অনেক রাত পর্যন্ত বজলুর জন্য অপেক্ষা করলেন। শরীর ভালো লাগছিল না। জ্বর আসার আগে আগে যেমন লাগে তেমন লাগছিল। মাথার ভেতরে ভোঁতা যন্ত্রণা, গায়ে চাদর থাকার পরেও শীত শীত ভাব। এই অবস্থায় রান্না করা অসম্ভব। তারপরেও চুলা জ্বালালেন, ভাত বসিয়ে দিলেন। গরম ভাতে 1 চামচ ঘি দিয়ে খেয়ে নেবেন। কয়েক দানা লবণ ছিটিয়ে দিতে হবে। ঘরে আলু থাকলে ভালো হতো। ভাতের হাঁড়িতে একটা আলু, 2টা কাঁচামরিচ দিয়ে দেয়া। ভাতের সঙ্গে আলু কাঁচামরিচ সিদ্ধ হয়ে যাবে। চটকে নিলেই আলু ভর্তা। ভাতের ভাপে সিদ্ধ হওয়া আলু ভর্তা অতি সুখাদ্য। ভাতের ভাপে তৈরি খাবারের ওস্তাদ ছিল জোছনা। মার গলা ভাতে সে নানান জিনিস ঢুকিয়ে দিত। কখনো কলাপাতায় মোড়া কই মাছ, কখনো রসুন আদা কুচি। প্রতিবারই অতি সুখাদ্য তৈরি হতো। মোফাজ্জল করিম নিজের উপর সামান্য বিরক্ত হলেন। জোছনার কথা মনে হলেই নানান খাদ্যদ্রব্যের কথা মনে আসে। এটা ঠিক না। সে ভালো রাঁধতে পারত, এটা তার কোনো পরিচয় না। ভাতের ভাপে তৈরি আলু ভর্তা, ইলিশ মাছের পাতুরি জোছনার সাইনবোর্ড না। জোছনার সাইনবোর্ড তাহলে কি? মোফাজ্জল করিম ভুরু কুঁচকে ভাবছেন। তেমন কিছু মনে আসছে না। এটাও বিস্ময়কর ব্যাপার। কত দিনের কত স্মৃতি, কিছুই মনে আসছে না। ও আচ্ছা, একটা মনে এসেছে। জোছনার রং তামাশা বড়ই পছন্দের ছিল। একবার রাতে ঘুমোতে গিয়ে দেখেন বালিশের পাশে কুণ্ডলি পাকি একটা সাপ বসে আছে। তিনি চিৎকার করে লাফিয়ে উঠলেন। রান্নাঘর থেকে ভেসে এলো জোছনার দম ফাটানো হাসি। দড়ি সাপের মতো করে পাকিয়ে সেই বালিশের কাছে রেখে দিয়েছিল। সেবার তিনি জোছনাকে কঠিন ধমক দিয়েছিলেন। জোছনা হাত জোড় করে বলেছিল সে জীবনে আর এই ধরনের তামাশা করবে না। চুলায় আগুন ভালো মতো জ্বলছে না, প্রচুর ধোঁয়া হচ্ছে। কেরোসিনের চুলাগুলোই এই এক সমস্যা, ঠিকমতো না বসলে ধোঁয়া হয়। ভাতের মধ্যে ধোঁয়ার গন্ধ ঢুকে যায়। মোফাজ্জল করিমের ইচ্ছা করছে চুলা বন্ধ করে শুয়ে পড়তে। সামান্য ক্ষুধা আছে, এই ক্ষুধা নিয়ে ঘুমানো যায়। তবে রাতের কাজ সবই বাকি। এশার নামাজ পড়া হয়নি, 3টা নতুন ইংরেজি শব্দ শেখা হয়নি। গতকাল রাতের শেখা শব্দ 3টা কি মনে আছে? একটা হলো ফিয়াট। ফিয়াট মানে কি? বন জঙ্গলের ভেতর দিয়ে চাদর গায়ে কে যেন আসছে। নিশ্চয়ই বজলু। এতক্ষণে তার বাড়ি ফেরার কথা মনে হয়েছে। লাট সাহেবের ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আজই হেস্তনেস্ত হবে। হেস্তনেস্ত শব্দটার উৎপত্তি হল হ্যাঁ না থেকে। হেস্ত মানে হ্যাঁ, ন্যস্ত মানে না। বজলু নামক লাট সাহেবের ব্যাপারে আজ হ্যাঁ না হয়ে যাবে। মোফাজ্জল করিম মুখের চামড়া শক্ত করে আগুনের দিকে তাকিয়ে রইলেন। প্রথম কথাটা বজলু উচ্চারণ করুক, তিনি করবেন না। হেডমাস্টার সাহেব, সালাম আলাইকুম। মোফাজ্জল করিম চমকে উঠলেন। তার সামনে আরবির শিক্ষক মৌলানা আবুল বাশার, বুঝল না। মোফাজ্জল করিম বললেন, ওয়ালাইকুম আসসালাম, এত রাতে কি ব্যাপার? রাত বেশি হয় নাই, 8টা 10। 8টা 10? জি। আমার কাছে মনে হচ্ছিল নিশুতি রাত। বৃদ্ধ বয়সে
শরীরের ঘড়ি স্লো হয়ে যায়, স্লো হতে হতে একসময় বন্ধ। মাওলানা উঠান থেকে মোড়া এনে মোফাজ্জল করিম সাহেবের মুখোমুখি বসলেন। মোফাজ্জল করিম বললেন, কোনো কারণে এসেছেন না এমনি? ভাবলাম আজ আপনার মনটা খারাপ, গল্পগুজব করলে যদি একটু হালকা লাগে। মোফাজ্জল করিম বিস্মিত হয়ে বললেন, মন খারাপ থাকবে কেন, আজ কি? মাওলানা জবাব দিলেন না। মোফাজ্জল করিম বললেন, আজ তারিখটা কত বলুন তো? মাওলানা এই প্রশ্নেরও জবাব দিলেন না, বিস্মিত চোখে তাকিয়ে রইলেন। মোফাজ্জল করিমের হঠাৎ মনে পড়ল আজ একটি বিশেষ দিন। এই দিনেই জোছনা মারা গিয়েছিল। মোফাজ্জল করিম এবং মাওলানা আবুল বাশার মুখোমুখি বসে আছেন। কেরোসিনের চুলার আলো পড়েছে তাদের মুখে, মাথার উপর দশমীর চাঁদের আলো। দুজনের কেউ কথা বলছেন না। নীরবতা ভঙ্গ করে মাওলানা বললেন, বজলু কোথায়? মোফাজ্জল করিম জবাব দিলেন না। আপনার শরীরটা কি খারাপ? সামান্য। দেখি জ্বর আছে কিনা। জ্বর দেখতে হবে না। মোফাজ্জল করিম হাঁড়ির ঢাকনা তুললেন। ভাত সিদ্ধ হয়েছে কিনা দেখা দরকার। এখন বেশ ক্ষুধা হয়েছে। রোগ শোক দুঃখ কষ্টের চেয়েও ক্ষুধা অনেক বড়। মৃত্যু শোকে কাতর মানুষও খাওয়া বন্ধ করে না। ক্ষুধার কাছেই মানুষের সবচেয়ে বড় পরাজয়। মাওলানা বললেন, সার্কাস দলের ম্যানেজারের সঙ্গে কি আপনার দেখা হয়েছে? স্কুলে এসে আপনাকে খুঁজছিল, সবার জন্য পাস দিয়ে গেছে। যান, সার্কাস দেখে আসেন। আপনি যাবেন না? আমি যাত্রা সার্কাস এসব পছন্দ করি না। যাত্রা সার্কাস কোনোদিনই দেখেন নাই? মোফাজ্জল করিম কিছু বললেন না। মাওলানা বললেন, মাঝে মধ্যে একটু আধটু রং তামাশার প্রয়োজন আছে। আমাদের নবীজিও হাসি তামাশা পছন্দ করতেন। আপনি সার্কাস দেখতে না গেলে আমিও যাব না। আপনি যাবেন না কেন? আপনার সঙ্গে আমার কি? মাওলানা বাশার বললেন, আমার সঙ্গে আপনার কিছু না, কিন্তু আপনি না গেলে আমি যাব না। মোফাজ্জল করিম বললেন, সার্কাসের কথাবার্তা কিছুক্ষণের জন্য বন্ধ রাখা যায়? মাওলানা বললেন, অবশ্যই অবশ্যই। আমার আলোচনার তোলাই ভুল হয়েছে, গোস্তাকে মাফ করে দিন। মাওলানা খেয়ে এসেছিলেন, তারপরেও মোফাজ্জল করিম সাহেবের সঙ্গে খেতে বসলেন। একজন মানুষ একা একা খাবে, এটা কেমন কথা? খাওয়া দাওয়া নিঃশব্দে করতে হয়, এটা নবীজির সুন্নত। এই সুন্নত বেশিরভাগ সময়ই পালন করা হয় না। অতি অন্তরঙ্গ কথাবার্তা মানুষ খাবার সময়ই বেশি বলে। মোফাজ্জল করিম বললেন, আজ জোছনা এবং আমার পুত্রের মৃত্যু দিবস। এইটা আমার মনে ছিল না, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে। মাওলানা বললেন, বয়সকালে এটা হয়, এটা তেমন কিছু না। মোফাজ্জল করিম বললেন, আগে মনে থাকলে আজকের দিনটা রোজা রাখতাম। আগামীকাল রাখবেন। রোজা কোন দিন রাখছেন সেটা বড় না, কোন উদ্দেশ্যে রোজা রাখছেন এটাই বড়। নবীজির একটা হাদিস বলবো স্যার? বলুন। নবীজি বলেছেন, কর্ম দিয়ে তোমার বিচার হবে না, তোমাকে বিচার করা হবে কর্মের পেছনে তোমার উদ্দেশ্য কি আছে তা দিয়ে। মোফাজ্জল করিম ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন। হঠাৎ করে তার মনে হল জোছনা আশেপাশেই আছে, দূর থেকে তাকে দেখছে। জোছনার হাত ধরে দাঁড়িয়ে আছে মারুফুল করিম। জোছনা ইশারায় তাকে দেখিয়ে বলল, ওই দেখো তোমার বাবা ভাত খাচ্ছে। তোমার বাবার সামনে দাড়িওয়ালা মানুষটা তোমার বাবার ঘনিষ্ঠ বন্ধু, সুফি মানুষ, ওনাকে সালাম দাও। মারুফুল করিম আধো আধো গলায় বলল, আসসালামু আলাইকুম। জোছনা বলল, বাবারে, একটা ভুল হয়ে গেল, খাওয়ার সময় সালাম দিতে হয় না, খাওয়া হলো ইবাদত। খাওয়ার সময় সালাম দিয়ে ইবাদত নষ্ট করা যায় না। মারুফুল করিম বলল, এখন তাহলে কি করব? কি আর করবে, ভুল যখন হয়ে গেছে
তখন কি আর করা। এখন যাও, বাবার পিছনে গিয়ে দাঁড়াও, তার কাঁধে হাত রাখো। খাওয়ার সময় কি কারো কাঁধে হাত রাখা যায়? জ্যোৎস্না চিন্তিত গলায় বলল, এটাও তো বুঝতে পারছি না। মারুফুল করিম বলল, ইবাদতের সময় কাঁধে হাত রাখলে তো ইবাদত নষ্ট হবে। জ্যোৎস্না বলল, তোমার বাবা এখন খাওয়া বন্ধ করে আছে, এখন যাও বাবার কাঁধে হাত রাখো। হাত রেখে কিছু বলবো? বলো, বাবা তুমি কেমন আছো? তুমি করে বলবো? বাবা মাকে তুমি করে বলা যায়, এতে দোষ হয় না। মারুফুল করিম পায়ে পায়ে এগিয়ে আসছে। মাওলানা বললেন, স্যার কিছু চিন্তা করছেন? মোফাজ্জল করিম বললেন, না। তার চোখে পানি এসে গেছে, শরীর কেমন যেন করছে। তার কাছে মনে হচ্ছে সত্যি সত্যি মারুফুল করিম তার পেছনে দাঁড়িয়ে আছে, যে কোনো সময় তার কাঁধে হাত রাখবে। মোফাজ্জল করিম সার্কাস দলের ম্যানেজারের ভদ্রতায় মুগ্ধ হলেন। আজকালকার দিনে এমন ভদ্রতা চোখে পড়ে না। ম্যানেজার সকালবেলায় বাড়িতে এসে উপস্থিত, সঙ্গে এক ঝুড়ি কমলা। সে পা ছুঁয়ে তাকে কদমবুসি করে বলেছে, আমার নাম ইয়াকুব, আমি সার্কাস দলের ম্যানেজার। আপনার পায়ে হাত দিতে পেরেছি, এটাই আমার পরম সৌভাগ্য। আমি কিছুক্ষণ আপনার পায়ের কাছে বসে থাকব, যদি অনুমতি দেন। মোফাজ্জল করিম বললেন, পায়ের কাছে বসে থাকবে কেন? ইয়াকুব বলল, আমার ইচ্ছা। মোফাজ্জল করিম হাত ধরে ইয়াকুবকে টেনে তুললেন। ইয়াকুব বলল, স্যার আমি শুনেছি সার্কাস পার্টি যেন নয়াপাড়া না আসতে পারে, আপনি সেই তদবির করেছিলেন। আপনার মতো মানুষ যদি গরিবের পেটে লাথি মারেন, তাহলে গরিব যাবে কই? আপনি সমাধান দেবেন, আপনার সমাধান না নিয়ে আমি যাব না। মোফাজ্জল করিম বড়ই বিব্রত বোধ করলেন। ইয়াকুব বলল, স্যার আজকে আমার প্রথম শো, আপনার দোয়া ছাড়া আমি প্রথম শো করব না। দেখো, যাত্রা সার্কাস এইসব আমি পছন্দ করি না। ইয়াকুব বলল, আপনি পছন্দ করেন বা না করেন, আপনাকে যেতে হবে। আমি আপনার পুত্রের মতো, এটা পুত্রের আবদার। মোফাজ্জল করিম বললেন, তুমি তো ভালো যন্ত্রণায় ফেললে। ইয়াকুব বলল, পুত্রের কাজ যন্ত্রণা দেয়া, আমি তো যন্ত্রণা দিবই। এখন আমি একটা কমলা ছিলে দেব, আপনি খাবেন, এটাও পুত্রের আবদার। মোফাজ্জল করিম বললেন, বাবারে, আমি এখন কমলা খেতে পারবো না, আমি রোজা আছি। কিসের রোজা? এমনি রাখলাম। ইয়াকুব বলল, ইফতারের দায়িত্ব আমার, আমি নিজে ইফতার নিয়ে আসব। ইফতার শেষ করে আমার সঙ্গে সার্কাস দেখতে যাবেন, স্কুলের সব শিক্ষকেরাও যাবেন। মোফাজ্জল করিম কি বলবেন ভেবে পেলেন না। ইয়াকুব নামের এই লোক তাকে ছাড়বে না বোঝাই যাচ্ছে। স্যার আরেকটা কথা বলি। আরও কথা আছে? জি, আমি খবর পেয়েছি আপনি ঔষধি গাছের ভক্ত। আপনার ঔষধি গাছের বাগান আমি দেখে এসেছি। আপনার অনেক গাছ আছে, আবার অনেক ইম্পর্টেন্ট গাছ নাই। মোফাজ্জল করিম উৎসাহিত গলায় বললেন, কোন গাছ নাই বলো তো? বকফুলের গাছ নাই, গন্ধভাদালি নাই, ওলট কম্বল নাই। এসব গাছ তুমি চেনো? কেন চিনব না? সার্কাসের ম্যানেজার হয়েছি বলে কিছুই চিনব না, কিছুই জানব না? আমি আপনাকে গাছ আনায় দিব। সত্যি? ইয়াকুব কঠিন গলায় বলল, আজই আমার লোক চলে যাবে, 2 থেকে 3 দিনের ভেতর আপনি গাছ পাবেন। এটা হলো পিতার কাছে পুত্রের ওয়াদা। মোফাজ্জল করিম বললেন, তোমার ব্যবহার এবং কথাবার্তায় আমি মুগ্ধ হয়েছি, আমি সার্কাস দেখতে যাব ইনশাল্লাহ। ইয়াকুব বললেন, আপনার যদি সার্কাস পছন্দ না হয়, আমার পাছে একটা লাথি দেবেন, আমি কিচ্ছুই বলবো না। মোফাজ্জল করিম বললেন, কিছু কিছু শব্দ আছে অশালীন, এইসব শব্দ উচ্চারণ করা ঠিক না। ইয়াকুব কানে হাত দিয়ে বলল, এই শেষ, আর বলবো না। মোফাজ্জল করিম সার্কাসের তাঁবুর ভেতর বসে আছেন। তাকে কেন জানি চিন্তিত এবং উদ্বিগ্ন মনে হচ্ছে। তিনি কিছুতেই মনে করতে পারছেন না তিনি তার জীবনে কখনো সার্কাস দেখেছেন কিনা। নিশ্চয়ই দেখেছেন।
একটা মানুষ তার দীর্ঘ জীবনে সার্কাস দেখবে না তা হয় না। নিশ্চয়ই দেখেছেন, তাহলে তার মনে পড়ছে না কেন? তার কি স্মৃতি নষ্ট হওয়ার রোগ শুরু হয়েছে? প্রতি রাতে 3টা করে ইংরেজি শব্দ শেখেন, দুদিন পর আর মনে থাকে না। কয়েকদিন আগে শিখলেন ফিজেট শব্দটা, মনে আছে, কিন্তু শব্দের মানে মনে নেই। ফিজেট মানে কি শাসক কর্তৃক প্রদত্ত হুকুম? ডিকশনারিটা সঙ্গে থাকলে ভালো হতো, চট করে দেখে নিতেন। তবে সেটা শোভন হতো না। সার্কাস দেখতে কেউ ডিকশনারি নিয়ে আসে না। মোফাজ্জল করিম সাহেবের একপাশে বসেছেন আরবি শিক্ষক মাওলানা আবুল বাশার, অন্য পাশে বিএসসি শিক্ষক হাসান আলী। স্কুলের সব শিক্ষকই এসেছেন, তারা বসেছেন একসঙ্গে। তাদেরকে প্রথম সারিতে চেয়ারে বসানো হয়েছে। এই অঞ্চলের বিশিষ্টজন সবাই এসেছেন, শুধু হাজি মফিজ ব্যাপারী আসেননি। ওনার না আসার একটি কারণ হয়তো এমদাদ খন্দকার। এমদাদ খন্দকার যেখানে থাকেন, হাজি মফিজ ব্যাপারী সেখানে থাকেন না। মাওলানা বাশার বললেন, দেখেছেন স্যার, একদিনে কি করে ফেলেছে? তাঁবুটা কত উঁচু দেখেছেন? একটা হ্যাজাক লাইট যদি ছিঁড়ে পড়ে তাহলে আর দেখতে হবে না। মোফাজ্জল করিম বললেন, বিরাট কর্মযজ্ঞ। বলার পরই মনে হল কর্মযজ্ঞের ইংরেজি তিনি জানেন না। একসময় জানতেন, এখন ভুলে গেছেন। বাজনা শুরু হয়েছে, কানে তালা লাগানোর মতো বিকট বাজনা। বাজনার তালে সঙের পোশাক পরা একজন ঢুকল। সে একটা হাতির বাচ্চার পিঠে উল্টো করে চেপে ঢুকেছে। তাঁবু ভর্তি মানুষের চিৎকার, হাততালি, শীষ। মোফাজ্জল করিম হাসান আলীর দিকে তাকিয়ে বললেন, এই হাতির বাচ্চাটা কি খাদে পড়েছিল? হাসান আলী বলল, জি না স্যার, এর মা পড়েছিল। তুমি কি সেখানে ছিলে? জি। কাজটা ঠিক করো নাই, এই বিষয়ে পরে কথা বলবো। খেলা শুরু হয়েছে। প্রথম আইটেম হাতির বাচ্চা নিয়ে জোকারদের রং তামাশা। জোকারের হাতে একটা লাঠি, মাথায় লম্বা লাল টুপি, টুপির মাথায় ঝুনঝুনি। জোকার বলছে, ভদ্র সমাজ আমার নাম জানতে চান? নাম জানতে চাইলে আওয়াজ দেন। চাই চাই, নাম জানতে চাই। ভদ্র সমাজের কাছে নাম বলতে লজ্জা পাই, কারণ নামটা অভদ্র। নাম জানতে চাই, জানতে চাই। আমার নাম পাদ কুমার, আমি ঘন ঘন পাদ দেই, এই জন্যে আমার নাম পাদ কুমার। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পাদের মতো তবে অতি বিকট শব্দ হল। তাঁবুর সব মানুষ আনন্দে ফেটে পড়ল। মোফাজ্জল করিম বললেন, এটা কি ধরনের অসভ্যতা? মাওলানা বললেন, জোকারেরা এইসব করে, দেখেন সবাই কত মজা পাচ্ছে। মজার জন্য অসভ্যতা করতে হবে? হাসান আলী বললেন, দেখুন স্যার, নতুন খেলা শুরু হয়েছে। মোফাজ্জল করিম স্টেজের দিকে তাকিয়ে চমকে উঠলেন। যে কালো মেয়েটা দড়ির ওপর দিয়ে হাঁটছে তাকে তিনি চেনেন। তার নাম জোছনা। এই মেয়ে অবশ্যই জোছনা। সেই চেহারা, সেই চোখ, মুখ, চিবুক নিচু করে তাকানো, চাপা হাসি। মোফাজ্জল করিম বুকে চাপ, ব্যথা অনুভব করলেন। শরীর কেমন যেন করছে। তার কাছে মনে হচ্ছে এখনই তিনি মাথা ঘুরে পড়ে যাবেন। জোছনা দড়ির ওপর হাঁটছে। দড়ির ওপর সে হাঁটবে কেন? আর এসব কি পোশাক পরেছে? ছি ছি। জোছনা তাকিয়েছে। আহারে, কি সুন্দর চোখ! চোখে কি কাজল দিয়েছে? কাজল দেওয়ার অভ্যাস জোছনার আছে। কাঁঠাল পাতায় সরিষার তেল মাখিয়ে কুপির আগুনে সে কাজল বানাত। একদিন কাজল নিয়ে কত কাণ্ড! তিনি কি নিয়ে যেন জোছনার সঙ্গে রাগারাগি করলেন। জোছনা কেঁদে কেটে অস্থির। যখন কান্না থামল, তার সারা মুখে কাজল, চেহারা হয়েছে ভূতের মতো। তিনি হাসতে শুরু করলেন। জোছনা বললেন, হাসো কেন? তিনি বললেন, তোমাকে দেখে হাসি। আমাকে দেখে কেন হাসো? তোমাকে এখন যেই দেখবে সেই হাসবে। তার কথা শেষ হতে না হতেই মওলানা এসে উপস্থিত। মওলানাও শুরু করলেন হাসি।
মোফাজ্জল করিম চোখ বন্ধ করলেন। কাজলের কালিমাখা অবস্থায় জ্যোৎস্নাকে তিনি এখন স্পষ্ট দেখতে পাচ্ছেন। চোখ মেললেই দেখছেন সার্কাসের মেয়েটাকে। দুজন কি আলাদা? হাসান আলী বললেন, স্যার আপনার শরীরটা কি খারাপ? মোফাজ্জল করিম বললেন, একটু খারাপ। চলেন চলে যাই, বিছানায় শুয়ে থাকবেন। মোফাজ্জল করিম শিশুদের মতো গলায় বললেন, আর একটু থাকি। দড়ির খেলা শেষ হয়েছে, এখন শুরু হয়েছে ম্যাজিক। এক লোক খুব কায়দা কানুন করে ম্যাজিক দেখাচ্ছে। দর্শকেরা মুগ্ধ, ঘন ঘন হাততালি পড়ছে। দড়ি কেটে 3 টুকরা করল, নিমেষের মধ্যেই জোড়া দিয়ে দিল। পকেট থেকে ডিম বের করে আঙ্গুলের চাপে ভাঙল। ডিমের ভেতর থেকে বের হলো একটা জবা ফুল, টকটকে লাল রঙের জবা। একটা ফু দিল, জবা ফুলের রং হয়ে গেল কুচকুচে কালো। একটা খালি বাক্স দেখানো হলো, সেই বাক্স থেকে বের হলো কবুতর। তাও একটা না, 4টা। বাক্সটা খুবই ছোট, কোনো মতে একটা কবুতরের জায়গা হয়, সেখানে 4টা কবুতর কিভাবে আছে? মোফাজ্জল করিম হাসানের দিকে তাকিয়ে বললেন, মেয়েটা আসবে না? হাসান বলল, কোন মেয়ে স্যার? মোফাজ্জল করিম বিড়বিড় করে বললেন, কিছু না কিছু না, কি বলতে কি বলছি নিজেই জানি না। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা কুহু রানী। আজ 2য় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।